সপ্তাহের প্রত্যেকটা দিন আমাদের মেয়েদের খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে ছেলেদের তুলনায়। আমারও সেই একই রকম নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়, আলাদা কোনো নিয়ম ভাঙার নিয়ম নেই। তো নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। প্রচণ্ড গরম পড়েছে, কলকাতাতে তো মারাত্মক গরম পড়েছে। আর আজকে আমি একটা ব্লগ শেয়ার করছি সপ্তাহের একটা ব্যস্ততম দিন। সকাল সকাল ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে আসার পর বাড়িতে এসে টিফিন বানিয়েছি হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ড অফিসে নিয়ে চলে গেছে। তারপরে আবার দুপুরে রান্নার তোড়জোড়। তো এখানে মাছ ভাজছি, দেখতেই পাচ্ছেন। মাছগুলো আজকে একটুখানি ঝোল বানাবো আলু দিয়ে, তার জন্য। আর বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে আসার পরে আধ ঘন্টা হাতে টাইম ছিল, তো সেইটুকু সময়ের মধ্যে বাজারে গিয়ে চিংড়ি মাছ আর কাটাপোনা নিয়ে এসেছি। তো চিংড়ি মাছগুলো বেশ ভালোই আজকে দেখলাম, সাইজ একটুখানি বড় ছিল। তো ভাবলাম চিংড়ি মাছের মালাইকারি করব, কিন্তু এত গরম যে বাজার থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। নারকেল আনতেও ভুলে গেছি, আর নারকেলের দুধের পাউডারটাও আনলাম না। ভাবলাম একটু হালকা ঝোল বানাই আজকে। আর চিংড়ি মাছটা দিয়ে আজকে কিছু হয়তো করব না, কালকে ভাবছি একটু পোস্ত চিংড়ি করব। তো যাই হোক, চিংড়ি মাছটা আর বাজারে কেটে আনিনি, বাড়িতে এসেই কাটছি। তার কারণ এইটুকু চিংড়ি মাছ কাটতে অনেকগুলো টাকাই নিয়ে নেয়। আর আরেকটা নতুন রান্না করছি, এই যে এটা হচ্ছে তরমুজ। যে তরমুজ আমরা খাই তার যে সাদা অংশটা আমরা ফেলে দিই, ওই সাদা অংশটাকে কেটে ছোট ছোট করে সেদ্ধ করেছি নুন আর হলুদ দিয়ে। তারপর ওটাই এখন রান্না করছি। যেরকম অন্য ঘন্ট রান্না করা হয়, পেঁয়াজ আদা টমেটো সব কিছু দিয়ে, ওইভাবেই এই রান্নাটাও করা হয়। সব কিছু মশলা দেখুন দিয়ে দিলাম, তার মধ্যে একটু চিংড়ি মাছ দিয়েছি, তাহলে স্বাদটা আরও অপূর্ব লাগে। আর এই রান্নাটা আমার খুব ভালো লাগে খেতে, আমার মার কাছ থেকে শেখা এই রান্নাটা। তো অনেকেই ফেসবুকে পোস্ট করে মজার ছলে যে এত টাকা দিয়ে তরমুজ কিনেছি, কিন্তু তরমুজের সাদা অংশটা কি করব। তো এইভাবে রান্না করা যায় তরমুজের সাদা অংশটা, খুব ভালো লাগে খেতে। আপনারাও খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। চিংড়ি মাছ আমি কোনো দিন বিয়ের আগে বাড়িতে কাটতাম না। কোনো সময় হয়তো মা যদি বলতো একটু মাছটা কেটে দে, চিংড়ি মাছটা ছাড়িয়ে দে, খুব একটা বলতো না। যদি মাঝে মধ্যেও বলতো তখন খুব রাগ হতো, তার কারণ চিংড়ি মাছের যে আঁশটে গন্ধটা হাতে থেকে যায়, ওটা যেতে খুব দেরি হয় তার জন্য। কিন্তু এখন বিয়ের পরে আর ওই সব বাদ বিচার করলে তো হবে না, নিজের সংসারে সব কিছু করতেই হবে, আর কেউ করারও নেই। দেখুন, কথা বলতে বলতে তরকারিটা ফুটেই গেছে। একটুখানি জল দিয়েছিলাম, তাহলে একটু ঘন্ট ঘন্ট হবে। আর স্বাদ মতন একটু চিনি দিয়েছি, তারপর তরকারিটা নামিয়ে নিয়েছি। আর এতক্ষণে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজতে বসিয়ে দিয়ে আবার আমার ছেলেকে একটুখানি স্নান করালাম। এখন বলতে বলতে 12টা বেজেই গেছে ঘড়িতে, প্রায় এখন 12:30 মতো বাজতে যায়। ঘরের অবস্থাটাও পুরো বেহাল দশা। স্কুল থেকে আসার পর জিনিসপত্র নিয়ে খেলতে বসেছিল, কিন্তু ওগুলো আর গোছানো হয়নি। তো মাছের ঝোলটাও আমার হয়ে গেছে। তো ছেলেকে এবার খাইয়ে দেব। আমার স্নান করতে, পুজো করতে, খেয়ে উঠতে এখন অনেক দেরি। আর রান্না হয়ে গেলে তারপর যে অবস্থাটা রান্নাঘরের হয়ে থাকে, খুব কষ্টের ওই অবস্থাটা দেখার। আর এত গরমের মধ্যে গ্যাস ট্যাসগুলো আজকে একটুখানি সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবো। একদিন ছাড়া ছাড়াই আমি করে দিই, আজকে একটু করে দেব। আর রান্না করতে করতে অনেকগুলো বাসন ধুয়ে নিয়েছি, তার জন্য আর বেশি বাসন নেই। তো রান্না করতে যতটুকু বাসন প্রয়োজন হয় তার থেকে বেশি আমার একটু বাসন বেরোয়। আর স্নান করার আগে আমি সব পরিষ্কার করে নেব। এরপরে ঘর মোছা আছে, ঘর পরিষ্কার করা আছে, সব কিছু করে ছেলেকে খাইয়ে স্নান করে তারপর আমি পুজো করব। আমার গোপাল আছে, গোপালকে ভোগ দেব, তারপরে আমি খেতে বসবো। প্রায় বলতে গেলে 2:30-3টে তো বাজবেই। তো আপনাদের কার কার এই কাজটা করতে খুব বিরক্ত লাগে, যে রান্নার পরে সব কিছু পরিষ্কার করা? আর পরিষ্কার হয়ে গেলে দেখুন রান্নাঘরটা কতটা সুন্দর লাগছে দেখতে। সব কিছু মোটামুটি গুছিয়ে রাখতে হয় আমাকে, যেহেতু আমরা এখানে রেন্টে থাকি। তো ছোট জায়গা, তার মধ্যেই সব কিছু গুছিয়ে রাখতে হয়। বাড়ির মতন এত বড় জায়গা পাই না। তো সব কিছু গোছগাছ করে কাজ শেষ করে খেতে বসেছি লাঞ্চে। আর লাঞ্চ শেষ হয়ে গেলে ছেলেকে ঘুম পাড়াবো। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।